হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সারাস হুইসপার। আমি আছি সারা আপনাদের সঙ্গে, আর আপনারা শুনছেন উপন্যাস আমার আলাদিন। আজ শুনবেন পর্ব সংখ্যা 65। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিন্তু নিয়মিত উপন্যাসগুলি শুনছেন এবং ভালো লাগছে, তাদের কাছে অনুরোধ থাকবে কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করার। কোর্টের নিস্তব্ধতা ভাঙছে শুধুমাত্র ইজানের ক্রন্দনধ্বনিতে। সবার মনোযোগ এখন বাচ্চাটার উপর আবদ্ধ, যে নিজের পিতার কাছে যাওয়ার জন্য পাগল প্রায় হয়ে উঠেছে। ইরাম ছেলেকে বুকে চেপে ধরে শান্ত করতে চাইল। না না, আমার আব্বুটা, আমার কচুপু, এই যে আম্মু এখানেই আছে তোমার সাথে, কাঁদে না বাবাটা, বা আম বা কিন্তু ইজানকে শান্ত করা গেল না। ছটফট করছে সে, বারংবার হাত পা ছুড়ছে। এতক্ষণ যাবৎ দৃশ্যটার দিকে নিষ্পলক তাকিয়ে থাকা সাইবান এবার চোখের পলক ফেলল। টের পেল তার চোখে আর্দ্রতা জমছে। তবে সকল অনুভূতিকে আপাতত তুচ্ছ করে সে কাঠগড়া থেকে নেমে এলো। তাকে কেউ বাধা দিল না, না কোনো প্রশ্ন করল। দুবাহু বাড়িয়ে ইরামের দিকে সে ইশারা করল। ইরাম এক নজর জজ সাহেবার দিকে চেয়ে কোনো বাধা না পেয়ে উঠে গেল। সাইবানের কাছে যেতেই কোলে থাকা ইজান ছোট্ট হাত দুখানা বাড়িয়ে পিতার পরনের টি শার্ট আঁকড়ে ধরল। সাইবান তৎক্ষণাৎ ছেলেকে কোলে নিয়ে বুকে চেপে ধরল। এক হাতে ছোট ঘাটটা ধরে মাথার উপর গাঢ় একটা চুমু দিয়ে ফিসফিস করল, এই তো আব্বু, বাবা এখানে, বাবা তোমার সাথেই আছে, বাবা ভালো আছে, কাঁদে না আমার আব্বু, তুমি কাঁদলে বাবার কষ্ট কমে না, দ্বিগুণ হয়। কেউ হস্তক্ষেপ করল না। সবার দৃষ্টি এই অদ্ভুত মনোরম দৃশ্যটায় আটকে রইল, যেন আবেগে বোনা কোনো উপন্যাস, যার শব্দচয়ন থেকে চোখ ফেরানো দুষ্কর। এক অযোগ্য পিতা, যার সঙ্গে রক্তের সম্পর্ক পর্যন্ত নেই, তার জন্য নিষ্পাপ এক শিশুর নিগূঢ় আবেদন যদি কারো হৃদয়ে নাড়া দেয়, তবে হয়তো সে আসলেই পাথর মানব। প্রত্যেক জোড়া দৃষ্টির অন্তরালে সিলভার রিমের চশমায় ঢাকা চোখ জোড়া একটু বেশি জলজলে। বেঞ্চে বসা অরণ্য নির্বাক চেয়ে আছে, দেখছে নিজের সন্তানকে অন্য কোনো পুরুষের বুকে পিতার আশ্রয় খুঁজে নিতে। স্থানটা তার হওয়ার কথা ছিল, তার বুকে ওই ছোট্ট শিশুর আদর খোঁজার কথা ছিল। যেদিন সে প্রথম ইজানকে কোলে নিয়েছিল, সেদিনও নবজাতক তারস্বরে কেঁদেছিল। তবে সেই কান্না আর আজকের কান্নার মাঝে সহস্র পার্থক্য। সেদিন বাচ্চাটা কেঁদেছিল তার রুক্ষ স্পর্শের যন্ত্রণায়, আর আজ বাচ্চাটা কাঁদছে পিতা বলে ভাবা এক সম্পর্কহীন পুরুষের মরণ ব্যথায়। এটা কি ভাগ্য? ভাগ্য এত নিষ্ঠুর কেন? অরণ্য জানে না। তার চোখ দুটো হুট করেই কেন ঝাপসা হলো। কি আশ্চর্য! সে তো ইরামকে হাসিল করতে এসেছিল। তাহলে বুকের ভেতর এমন শক্ত টানের অর্থ কি? বাম পাশটায় এত ব্যথা কেন হচ্ছে? ইজান সাইবানের বুকে যেতেই অনেকখানি শান্ত হয়েছে। তার কাঁধের উপর নিজের ছোট মাথাটা রেখে ক্ষণে ক্ষণে নাক টানছে। ইরান পিছন থেকে নিজের ওড়না তুলে ছেলের মুখ মুছিয়ে দিল সযত্নে। তার নিজের চোখ জোড়াও কেমন যেন ভেজা ভেজা ঠেকছে। অদ্ভুত এই অনুভূতি, এত অদ্ভুত কেন? সমস্ত কোর্টে হয়তো এমন একটা মানুষ এখন খুঁজে পাওয়া যাবে না যার অন্তর বিষণ্ণতা ছোঁয়নি। গাঢ় আর্দ্র নীরবতা ভাঙল সাইবান। ইজানকে বুকে চেপেই এক পা সামনে এগোলো সে। দৃষ্টি রাখলো জজ সাহেবার উপর। তার কণ্ঠ সামান্য একটু কাঁপল যখন সে বলতে শুরু করলো, ইয়োর অনার, আমি দোষী। আমার দোষ এটাই যে আমি আইনের আগে নিজের পরিবারের পরোয়া করেছি। হ্যাঁ, আমি এই বাচ্চার জৈবিক পিতা নই, আমি ওকে জন্ম দিইনি। ওর শরীরে আমার এক ফোঁটা রক্ত নেই। অথচ যদি নিজের বুকটা চিরে দেখানো যেত, তবে আমি আপনাদের সবাইকে দেখাতাম এই নাজুক বাচ্চাটাকে আমি কত ভালোবাসি।
শক্ত একটা ঢোক গিলল সাইবান। তার বুকে ইজান আসতেই ভিতরের দানবটা শান্ত হয়ে পড়েছে। শীতলতা অনুভূত হচ্ছে, সঙ্গে নিগূঢ় প্রশান্তি। তাকালো সে অর্চির দিকে, যে বিনা বাক্য ব্যয়ে দাঁড়িয়ে আছে, অথচ কিছুক্ষণ আগেও যুক্তিতর্কের বাঁধনে সাইবানকে ফাঁদে ফেলতে তৎপর ছিলেন। সাইবান এবার দৃঢ় গলায় বলল, যদি শুধু জন্ম দিলেই বাবা হওয়া যেত, তাহলে পৃথিবীর শত সহস্র বাচ্চা ভাঙাচোরা শৈশব পেত না। 9 মাস, 9টা মাস এই শিশুটি বাবা বলে অন্য এক পুরুষকে চিনেছে। কেন? এটা কার দোষ? আমার নাকি সমাজের? কার? কোথায় ছিল ওর বাবা যখন ওর মা সামান্য খাবার আর ওষুধ জোগাড়ের আশায় মানুষের দুয়ারে দুয়ারে চাকরি ভিক্ষা চাইছিল? কোথায় ছিল ওর বাবা যখন ওর মাকে আশ্রয় না পেয়ে নিজের ভাইয়ের বাড়ি থেকে বাচ্চা বুকে রাস্তায় বেরিয়ে আসতে হয়েছিল? কোথায় ছিল ওর বাবা যখন ওর মা বাচ্চার ভরণ পোষণের জন্য নিজের অতীতের আঘাত বুকে নিয়ে নতুন জীবন শুরু করেছিল? কোথায় ছিল অরণ্য মির্জা? ওয়্যার? আই ডিড নট সি হিম দেয়ার। তীক্ষ্ণ চোখে অরণ্যের দিকে তাকালো সাইবান, অথচ অরণ্য মাথা কাত করে কোনো এক অজানা দিকে চেয়ে আছে। তবে প্রত্যেকটা কথাই তার কানে গিয়েছে স্পষ্ট। সাইবান কর্কশ গলায় যা বলল তা প্রতিধ্বনিত হলো পুরাতন ফাইলের ঘ্রাণযুক্ত বাতাসে। আজ যখন বাচ্চাটা সুখে আছে, ওর মা সুখে আছে, সমাজে মাথা উঁচু করে নিজেদের পরিচয় নিয়ে গৌরবে বাঁচতে পারছে, তখনই ওনার মনে পড়ল যে বাচ্চাটা ওনারও অধিকার বোধ আছে। এই অধিকার বোধ এতকাল কোথায় ছিল যখন ওনার বাচ্চা আর তার মাকে সমাজে ছিঁড়ে খুঁড়ে খাওয়া হচ্ছিল? এই শিশুর জন্ম পরিচয় কি? তার বাবা কোথায়? মা কেমন সন্তান জন্ম দিয়েছে যে বাবা খোঁজ পর্যন্ত নেয় না? জারজ বাচ্চা নয় তো? এত সব আঘাতে জর্জরিত হওয়া থেকে বাঁচানোর জন্য ওনাকে কোনো দিন পাওয়া যায়নি। তবুও আজ তিনি এই বাচ্চার জৈবিক পিতা, আর আমি অযোগ্য। কারণ একটা সার্টিফিকেট। যা করেছি তা নিয়ে আমার গর্ববোধ নেই। ওই সময়ে দাঁড়িয়ে এই বাচ্চাটার বর্তমান, ভবিষ্যৎ, জন্ম পরিচয় নিশ্চিত করতে আমার কাছে লিগ্যাল ওই একটা উপায় ছিল। বিরাট ভুল করেছি। ইওর অনার, যে সিদ্ধান্ত দেবেন তা আমি মাথা পেতে নেব। তবে এতটুকু বলতে চাই, শুধু জন্ম দিলেই বাবা হওয়া যায় না। আর বাবা শুধুমাত্র একটা শব্দও না, বরং দায়িত্ব। উকিল ম্যাম ঠিকই বলেছেন, বাবা শব্দটা সবার জন্য নয়, জৈবিক পিতার জন্যও নয়। দ্যাটস অল ইওর অনার। একটা লম্বা নিঃশ্বাস ফেলল সাইবান। দুহাতে বুকের ভেতর ইজানকে আর একটু শক্তভাবে চেপে মুখ নত করে নিচের দিকে তাকিয়ে রইল। প্রথম কয়েক সেকেন্ড কেউ টু শব্দ করল না। অতঃপর ফারহানা নিজের কণ্ঠ পরিষ্কার করলেন। দম বন্ধকর উত্তেজনার মাঝে সবার প্রায় নাজেহাল অবস্থা হলেও তিনি প্রথমটায় যেমন শান্ত ছিলেন, এখনো তেমনটাই আছেন। চোখে নিগূঢ় নিরীক্ষণ ছাড়া কোনো সহানুভূতি বা মায়া দেখা গেল না। চশমা খুলে কাগজে কিছু লিখতে লিখতে তিনি দৃঢ় কণ্ঠে বললেন, দ্য কোর্ট হ্যাজ টেকেন নোট অব দ্য চাইল্ডস রেসপন্স। এরপর এক লহমা থেমে তিনি যুক্ত করলেন, আদালতের নিকট উপস্থিত নথি ও উভয় পক্ষের বক্তব্য পর্যালোচনার পর সংশ্লিষ্ট জন্ম নিবন্ধন কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হল শিশুটির জন্ম নিবন্ধনে পিতার নাম সংক্রান্ত তথ্য আইনানুগ প্রক্রিয়ায় সংশোধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে। শিশুটিকে পরবর্তী শুনানিতে উপস্থিত করার প্রয়োজন হবে না। পরবর্তী শুনানির তারিখ দেওয়া হলো 1 মাস পরের। বেশ লম্বা একটা সময়। কোর্টের পরবর্তী মামলাগুলো ডাকা হলো একের পর এক। অথচ ইরাম আর অরণ্যর মামলার প্রভাব থেকে বেরোনো যেন দুষ্কর। কিছুক্ষণ পর শিশির চৌধুরী ইরাম আর সাইবানের সঙ্গে বেশ কিছু আলোচনা করে বিদায় নিলেন। কথাগুলো এমন ছিল যে সাইবান বিশাল বড় ভুল করেছে, আর আজ শুধুমাত্র ইজানের প্রতিক্রিয়ায় বেঁচে গিয়েছে।
অন্যথায় বাদী পক্ষ খুব সহজেই সাইবানকে ফুসলিয়ে উত্তেজিত করে বেফাস তথ্য আদায় করে নিতে পারত। ইরাম আর সাইবান কিছুই বলল না, শুধুমাত্র চুপচাপ সব হজম করল। এটুকু বুঝলো এখন থেকে তাদের পা ফেলতে হবে খুব সাবধানে। শেষে চলে যাওয়ার পর অনুরাগ আর নীরব তাদের সঙ্গে সঙ্গে এগোলো গাড়ির দিকে। তখনই অপ্রত্যাশিত এক ব্যক্তিকে দেখা গেল। কোর্টের বাইরে নিজের বাইকের সামনে দাঁড়িয়ে হাত তুলে লাফাচ্ছে আফনান। বাইক নতুন কিনেছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। বন্ধুদের আসতে দেখে সে ছুটে এলো। কি ব্যাপার, কেমন হলো? সকলের চেহারায় কালো ছায়া দেখে আফনানের উচ্ছ্বাস চাপা পড়ল। অনুরাগ এগিয়ে বন্ধুর কাঁধে হাত রেখে সামনে এগিয়ে নিল। চল, আমি বলছি। তাছাড়া তুই কাজ ফেলে এসেছিস কেন? বলতে বলতে অনুরাগ, আফনান আর নীরব সামনে এগোলো। পিছনে ইরাম আর সাইবান। ইজান এখনো সাইবানের কোলেই আছে। সকাল থেকে এত কিছু হয়ে যাওয়ার পর কেঁদে কেটে এখন ক্লান্ত সে। তাই পিতার কাঁধে মাথা রেখে চোখ বুজে আছে। তার ছোট শরীরটা ভারী লাগছে, বোধহয় ঘুমিয়েছে। তাই সাইবান সাবধানে তাকে বুকের ভেতর আরেকটু নরম ভাবে আগলে নিল। কবিতা। পিছন থেকে ডাকতে কানে যেতেই জমে গেল ইরাম। সাইবানও থমকে দাঁড়িয়ে পড়ল। ও ভয়ে ঘুরে তাকাতেই অদূরে দণ্ডায়মান অরণ্যকে দেখতে পেল। প্যান্টের পকেটে দুহাত গুজে দাঁড়িয়ে আছে, চুলগুলো কেমন এলোমেলো। চশমার আড়ালে চোখ জোড়া ক্ষীণ লালচে দেখাচ্ছে। সুদর্শন চেহারায় সূক্ষ্মতর মলিনতার ছাপ। আশেপাশে অর্চি কিংবা বাদীপক্ষের কোনো উকিল নেই। অরণ্য একাই দাঁড়িয়ে আছে, ঝড়ে ভেঙে পড়া বিধ্বস্ত উদ্ভিদের মতো। সাইবানের ভ্রু কুঁচকে গেল। তীব্র রাগ অনুভব করল সে। তবে এবার তাকে ওই লোককে মোকাবেলা করতে দিল না ইরাম। সাইবানের বাহুতে হাত রেখে ইশারায় শান্ত থাকতে বলল। এগিয়ে গেল নিজে, পায়ে পায়ে, কোনো দ্বিধা ছাড়াই। ইরামের মধ্যেকার নমনীয় ভাবটা গায়েব হয়ে গিয়েছে। তাতে এখন আত্মপ্রত্যয় প্রকাশ পাচ্ছে। অরণ্য এগিয়ে এলো। মাঝপথে মিলল দুজনে। ইরাম এক হাতের বেশি দূরত্ব রেখে দাঁড়ালো অরণ্যের সামনে। চোখে চোখে তাকালো, দ্বিধাহীন। বলল, আরেকবার ওই নামে ডাকুন। মামলা শুধু কাস্টাডিতে সীমাবদ্ধ থাকবে না। ইরামের কণ্ঠে কোনো কোমলতা নেই, গাঢ় শীতলতা। অরণ্যের শুষ্ক ঠোঁটে পরিহাসের হাসি ফুটল। সে ইরামের উপর হাসলো নাকি নিজের উপর বোঝা গেল না। আমার উপর এত রাগ তোমার, এত ঘৃণা? যদি ভাঙাড়ি থাকে তবে সংসারটা গড়েছিলে কেন? ইরাম ভ্রু তুলল। ভেঙেছি আমি? দিবা স্বপ্ন দেখছেন মিস্টার মির্জা? স্বপ্ন আর দেখতে দিলে কই, দেখার আগে ভেঙে চুরমার করে দিলে। কয়েক সেকেন্ডের জন্য ইরাম কথা খুঁজে পেল না। অরণ্য এক হাতের দূরত্ব ঘুচিয়ে তার কাছে এসে দাঁড়ালো। ওই চোখের দৃষ্টিটা কেমন অস্বাভাবিক লাগলো রমণীর। তাতে মিশ্রিত চাপা ক্ষোভ এবং অভিমান। কি অদ্ভুত! অভিমান করা উচিত ইরামের, উল্টোটা কেন হচ্ছে? অরণ্য কণ্ঠ খাদে নামিয়ে বলল, তুমি আমার কাছ থেকে প্রতিশোধ নিতেই এমন করছো। বারবার আমাকে পরাস্ত করতে চাইছো, আঘাত দিতে চাইছো। এরপরও বেহায়ার মতো তোমাকে চাই আমি। ইফ ইউ কাম ব্যাক ইভেন নাও, আই সোয়ার আই উইল ম্যারি ইউ অ্যাগেইন। এতক্ষণ পিছনে দাঁড়িয়ে থাকলেও এবার আর নিজেকে শান্ত করতে পারল না সাইবান। লম্বা 2 পদক্ষেপে ইরামের কাছে পৌঁছে গেল। এক হাতে অরণ্যের বুকে হালকা ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। ভ্রু কুঞ্চিত হলো তার তিক্ততায়। স্টে অ্যাওয়ে ফ্রম মাই ফ্যামিলি। অরণ্য সামান্য টলল। ইরামের উপর থেকে দৃষ্টি সরে গেল তার। আপতিত হলো সাইবানের উপর। অজান্তেই আর্দ্র চোখ জোড়া তার বুকে নামলো, যেখানে লেপ্টে আছে ছোট্ট ইজান। নিদ্রাচ্ছন্ন এক সত্তা, কি শান্তির ঘুম দিচ্ছে প্রশস্ত বুকে। যেন এর চাইতে নিরাপদ জায়গা তার পৃথিবীতে কোথাও নেই। অরণ্যর মস্তিষ্ক জ্বলে উঠল। 2 হাতের মুঠো শক্ত হলো। তাচ্ছিল্য ভরে খানিক হেসে সে বলল, ফ্যামিলি? ওটা আমার বাচ্চা, ওর শরীরে আমার রক্ত,
আমার ডিএনএ, আমার সবকিছু। পারলে চোখগুলো ভালো করে দেখ, একদম আমার মতো। সাইবানের চোয়াল শক্ত হলো। অরণ্য বাঁকা হেসে বলল, তোর নাম শীঘ্রই মুছে যাবে। এবার একটু উত্তেজিত হলো না সাইবান, বরং তার ঠোঁটেও কুটিল হাসি ছড়িয়ে গেল। সুচালো দাঁত দুটো দেখা গেল যখন সে বলল, নাম তো না হয় মুছে ফেলবি, জানটা মুছবি কিভাবে? আমার নাম তোর জানের ভিতর ছাপা। অরণ্য ক্রুদ্ধ চোখে চেয়ে রইল। হাসিটা উধাও হলো সহসাই। এরা মধ্যখানে হস্তক্ষেপ করল। সাইবান আর অরণ্যের মাঝখানে দাঁড়ালো। ততক্ষণে অনুরাগ, নীরব আর আফনান তিনজন টের পেয়ে ফিরে এসে দাঁড়িয়েছে। প্রত্যেকের চোখে মুখে আগ্রাসী দৃষ্টি। পুরো একটা দলকে একসাথে দেখে অরণ্যের মাঝে আক্রোশ আরো বাড়ল। ইরাম বলল, আপনার কি মনে হয় মিস্টার মির্জা, এসব করে আপনার সম্মান বাড়ছে? হুম, বরং ধুলোয় গড়াগড়ি খাওয়া কিঞ্চিত সম্মানটুকু উবে গিয়েছে। আমায় বিয়ে করবেন আবার? এতই সহজ? এত সহজে ভুলে যাওয়া সকল দুঃখ, যন্ত্রণা, আঘাত? যে ছেলের জন্মের দিন আপনি পরনারীর বুকে সুখ খুঁজেছেন, আজ সেই ছেলেকে কাছে নিতে এত টালবাহানা? জি না, সত্যিটা আমাকে বলতে দিন। সত্যি এটাই যে আপনি আপনার ইগো স্যাটিসফাই করতে এসেছেন। যেই দেখেছেন আপনাকে ছেড়ে আমি, আমার ছেলে, দুজন দিব্যি সুখে আছি, সেই আপনার গায়ে লেগেছে। সুখ? সুখে আছো আমাকে ছেড়ে? এটাই তো প্রমাণ করতে চাইছিলে তুমি, বলো, যে আমার দুয়ার ছাড়াও তোমার যাওয়ার আরো জায়গা আছে? না। ইরাম দৃঢ় গলায় বলল, দুহাত মুঠো করে বড় দম টেনে জানালো, আপনি কে, আমার কে ছিলেন, আমার ছেলের কি হন, সেসব নিয়ে আর বিন্দু মাত্র কিচ্ছু যায় আসে না আমার। আমি শুধু চিনি আমার পরিবারকে, আমার কচুপু, আমার স্বামী, আর একটা আদরের শ্বশুর বাড়ি। তাই আপনার ভালো এটাতেই হবে যে মাথা থেকে বেদখলের ভূত ঝেড়ে নিজের জীবনে মনোনিবেশ করুন। জাস্ট মুভ অন। হুট করে হেসে উঠল অরণ্য। এক হাত কোমরে রেখে আর অন্য হাতে কপাল ঘষে সে খিলখিল করে হাসতে লাগলো। এমন মুহূর্তে তার সেই হাসিটা ভীষণ বেমানান দেখালো। অবাক হলো সকলে। সাইবান এক হাত বাড়িয়ে ইরামের কবজি চেপে ধরল। লেটস গো, পাগলের পাগলামি দেখে কাজ নেই। উভয়ে উল্টো ঘুরল চলে যাওয়ার জন্য। যত কদম এগোলো ততই অরণ্যের হাসির জোর আরো বাড়ল। এতটাই অস্বাভাবিক সেই আচরণ যে আশেপাশের মানুষজন ফিরে ফিরে দেখতে লাগলো। সত্যিটা তুমি ওকে বলবে নাকি আমি বলবো ইরাম? অরণ্যের দরাজ কণ্ঠে থমকাতে বাধ্য হলো সবাই। শটান ঘুরে গেল ইরাম। ভ্রজরা কুঞ্জনে কুচকে উঠল তার কপাল অব্দি। অরণ্য চিবুক ঘষতে ঘষতে তাকে দেখছে। ইরাম শক্ত এক ঢোক গিলল। মানে? অরণ্যের হাসিটা দ্বিগুণ বিস্তৃত হলো। পায়ে পায়ে কাছে এসে পৌঁছালো সে। ইরামের চোখে চোখ রেখে বলল, সব আছে তোমার কাছে, ছেলে, স্বামী, আদরের শ্বশুর বাড়ি, উপস, অর আই শুড সে বাপের বাড়ি। যে ইরাম এতক্ষণ যাবৎ বিনা আতঙ্কে অরণ্যকে দৃঢ়ভাবে মোকাবেলা করে এসেছে, সেই ইরাম এবার টলল। দৃশ্যমান ভাবে তার শরীর কেঁপে উঠল। উজ্জ্বল শ্যামলা মুখ থেকে সমস্ত রং বিদায় নিল। সাইবান, অনুরাগ, আফনান আর নীরব সকলেই অবোধ দৃষ্টিতে চেয়ে আছে। কারোরই মাথায় ঢুকছে না অরণ্য কিসের কথা বলছে। এমনকি ইরামও বুঝল না। আমতা আমতা কণ্ঠে শুধালো, মানে? অরণ্য তীর্যক হাসলো। এক হাত বাড়িয়ে ইরামের কপালে গড়িয়ে নামা চুলগুলো ছুঁয়ে দিতে গেলেও দিল না। চকচকে চোখে উত্তেজনা ফুটিয়ে বলল, মানেটা তুমি জানো না? জানো কি? একদম উল্টোপাল্টা কথা বলবেন না। আলাদিন, চলো তো, ওনার মাথা নষ্ট হয়ে গিয়েছে, বাড়িতে সবাই অপেক্ষা করছে। আবারও পিছন ঘুরল ইরাম, তবে হাঁটতে পারল না। অরণ্য পিছন থেকে বলে বসলো, বাড়ির সবাই কে? তোমার খালামণি নাকি মা?
বরফ খণ্ডে পরিণত হলো ইরান। শ্বাস আটকে গেল বুকের মাঝে। মস্তিষ্কের ভিতরটা দপদপ করতে লাগলো ভীষণ চাপে। ক্ষণিকের জন্য মনে হলো চোখের সামনে সমস্ত পৃথিবীটা বুঝি দুলে উঠেছে। আর এই অনুভূতিতে সে একলা নয়, পাশে দাঁড়ানো সাইবান বাক রুদ্ধ চেয়ে আছে। এক পলক অরণ্য, আর এক পলক ইরামের দিকে। ঘুমন্ত ইজান সামান্য নড়চড় করছে তার বুকে, তবে সেদিকে বিন্দুমাত্র খেয়াল নেই সাইবানের। তার চোখ জোড়ায় অবিশ্বাস, কৌতূহল এবং তীব্র আতঙ্ক। হোয়াট ডিড ইউ সে? রীতিমতো ফিসফিস কণ্ঠে উচ্চারণ করল সাইবান। অরণ্য প্যান্টের পকেটে দুহাত ভরে বিজ্ঞের ভঙ্গিতে তার দিকে তাকালেন। তোর প্রশ্নের উত্তর দিচ্ছি, তার আগে একটা কথা বল। ফ্যামিলি অ্যালবামে তোর মায়ের প্রেগন্যান্সির ছবি আছে নিশ্চয়ই, যখন উনি তোর বোনকে পেটে রেখেছিল। তোর সময়ের আছে কি? নেই? থাকলে কোনোদিন জিজ্ঞেস করিসনি কেন নেই? বজ্রাহত হলে বুঝি সাইবান। তার চেহারা সাদা পৃষ্ঠার মতো ধবধবে হয়ে উঠল। অরণ্য পাগল? না না, সাইবান নিজেই পাগল হয়ে গিয়েছে। উল্টো পাল্টা শুনছে। বুকের ভেতর হৃৎপিণ্ড তার এত জোরে স্পন্দিত হচ্ছে যে রীতিমতো ব্যথা হতে শুরু করেছে। হাঁপাতে লাগলো সে। অরণ্যর ফাঁদ, এই মিথ্যাচারে পা দেওয়া যাবে না, কিছুতেই না। তার চিন্তাটা বুঝি ধরতে পারল অরণ্য, তাই শেষ দফায় বলল, কখনো ভাবিসনি এক বাচ্চার মায়ের সাথে তোর মতো অবিবাহিত জোয়ান ছেলেকে কিভাবে বিয়ে দিল তোর আদরের মা জননী? চলে উঠল সাইবান। এক মুহূর্তের জন্য মনে হলো সে পা হড়কে পড়ে যাবে। অনুরাগ পাশে থাকায় তৎক্ষণাৎ হাত বাড়িয়ে বন্ধুকে ধরে ফেলল। ইজানকে নিজের কোলে নিয়ে ফেলল নীরব। অরণ্যর দিকে তাকিয়ে কঠোর কণ্ঠে বলল, আপনি সব সীমা লঙ্ঘন করে যাচ্ছেন। পরের শুনানিতে এর বিরুদ্ধে আমরা অবশ্যই অভিযোগ জানাবো। এক্ষুনি নিজের পথ দেখুন, অন্যথায়। দুহাত তোলে সমর্পণের ভঙ্গিতে খিলখিল করে হাসতে লাগলো অরণ্য। স্তব্ধ ইরান, স্তব্ধ সাইবান, শঙ্কিত বাকি সবাই। কয়েক সেকেন্ডের নীরবতা কাটল। এরপরই যেন ঝড় উঠল প্রকৃতিতে। খুব শান্তভাবে আফনানের দিকে নিজের কাঁপা কাঁপা একটা হাত বাড়িয়ে দিল সাইবান। চাবিটা দে। আফনান ভরকে গেল। কিসের চাবি? বাইকের। কেন? আমার বাইকের চাবি দিয়ে তুই কি? চাবি দে, গর্জে উঠল সাইবান। তার ভয়ঙ্কর দানবিক কণ্ঠে লাফিয়ে উঠল আফনান। নিজেকে আটকানোর আগে স্বয়ংক্রিয়ভাবে পকেট থেকে চাবি বের করে সাইবানকে দিয়ে দিল। কারো দিকে বিন্দু মাত্র নজর ফেলল না সাইবান। এক ছুটে গিয়ে আফনানের বাইকে চড়ে বসল। হেলমেট মাথায় চড়িয়ে ইঞ্জিন অন করতেই গর্জন তুলল বাইক। ঘটনাটা কয়েক সেকেন্ডের ভিতর এতই তড়িৎ গতিতে ঘটল যে বাকিরা প্রতিক্রিয়া করতেই ভুলে বসল। সাইমন বাইকের হ্যান্ডেল চেপে এগোল। বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে ছুটল তার বাইক। উদ্দেশ্য অজানা। শেষ মুহূর্তে অনুরাগ দৌড়ে গেল, চিৎকার করে ডাকল, সাইবান দাঁড়া, সাইবান! বিপরীতে শুধুই শক্তিশালী ইঞ্জিনের হুঙ্কার ভেসে এলো। প্রচন্ড ঝোড়ো হাওয়া বয়ে গেল চারপাশে, যেন এলোমেলো করে দিয়ে গেল সযত্নে গড়া এক তাসের ঘরকে। গাড়িতে ওঠো, জলদি, আলাদিন বাড়িতে গেছে। ইরামের আতঙ্কিত কণ্ঠস্বর ভেসে এলো। ততক্ষণে বোধ ফিরেছে রমণীর। আশেপাশের কোনো দিকেই আর পরোয়া করল না সে। নীরবের কাছ থেকে ইজানকে নিয়ে দ্রুতই গাড়িতে চেপে বসল। ঘুমন্ত ইজান এই উত্তেজনা জেগে গিয়েছে। কুই কুই করে তাকালো সে এদিক সেদিক, ভীষণ বিস্মিত হয়ে। তবে তার বিস্ময় মিটল না। একে একে অনুরাগ, আফনান আর নীরব উঠে গেল গাড়িতে।
তারপরেই গাড়িটা কোর্ট প্রাঙ্গণ ছেড়ে দ্রুত এগোলো সাইবানের বাইক ছোটানো পথের পিছনে। উধাও হলো সবাই, শুধু রয়ে গেল অরণ্য। ঠোঁট সরু করে আলতো আছে শীষ বাজাতে বাজাতে সে দেখে গেল, যতক্ষণ না গাড়িটা তার চোখের আড়াল হয়। অতঃপর জিভের শুষ্ক ঠোঁট ভিজিয়ে গদগদ কণ্ঠে বলল, চেকমেট। সামিয়া বেশ চিন্তায় আছেন আজ, কেন জানে। টেবিলে বসে কুশি কাটার কাজ করার চেষ্টায় লাভ হচ্ছে না। বুকটা ধড়ফড় করছে। প্রেশারের সমস্যা হলো নাকি? এমন কেন লাগছে হঠাৎ? তার পাশের চেয়ারে বসে শারিকা নিজের ফোন ঘাটছে। সুগন্ধা দুপুরের খাবারের জন্য সবজি কাটছে। আর হলের সোফায় বসে আহমদ এবং মিশির ব্যবসায় আলাপ আলোচনা করছেন। জামাইকে ভীষণ পছন্দ আহমদের। মেয়ের পর এই একটা মানুষ যার সঙ্গে তিনি বন্ধুর সুলভ আচরণ করেন। মিশির এলে তাই তিনি বেশ খুশি হন। কথা বলতে বলতে দাবা খেলছেন জামাই শ্বশুর। ঠিক এমন সময় বিকট ইঞ্জিনের শব্দ ভেসে এলো বাইরে থেকে। গুঞ্জন থামতে খোলা সদর দরজায় দেখা মিলল সাইবানের। পরনে টি শার্ট এলোমেলো হয়ে কাঁধ বেরিয়ে আছে, চুলগুলো ঝাঁকড়া হয়ে কপালে ছড়িয়ে আছে। অদ্ভুত এক অবয়ব, মুখটা পাথরের মতো শক্ত। সাই! সবার আগে ভাইকে দেখে উঠে দাঁড়ালো শারিকা। অথচ কারো দিকে একটু নজর দিল না সাইবান। দৌড়ে গেল সিঁড়ির দিকে। কয়েক লাফে সিঁড়ি পেরিয়ে উঠে গেল উপরে। হতবিহ্বল হয়ে রইল সবাই। সুগন্ধা আলু ছেলা মাঝপথে থামিয়ে ট্যাপ ট্যাপ করেছে বলল, পেতনি দেখছে মনে হয়। সামিয়া চেয়ার ঠেলে উঠে দাঁড়ালেন। ছেলের পিছু পিছু যেতে পা বাড়ালেন, তবে দরকার পড়ল না। এর আগেই দেখা মিলল সাইবানের। তার হাতে মোটা মোটা 4-5টা পুরাতন ফ্যামিলি অ্যালবাম। লাফিয়ে সিঁড়ি বেয়ে নেমে গোড়ায় মেঝেতেই বসে পড়ল সে। উন্মাদের মতো উল্টে পাল্টে অ্যালবামগুলো দেখতে শুরু করলো। তার এমন কাণ্ডে যার পর নাই অবাক সকলে। সামিয়া দ্রুত এগিয়ে গেলেন, ছেলের বাহু চেপে ধরলেন। এই ছেলে, কি হয়েছে তোর? মমকে বল। সাইবান উত্তর তো দিলই না, বরং ঝটকা দিয়ে নিজের হাত ছাড়িয়ে যা করছিল তাই করতে লাগলো। এমন ভাবে একের পর এক অ্যালবামের পাতা উল্টাচ্ছে যেন এক গুপ্তধন লুকানো আছে। তার স্পর্শের জোরে কিছু পাতা ছিঁড়েও যাচ্ছে, তবুও বিন্দু মাত্র পরোয়া নেই। অস্থির হলেন সামিয়া। সাইবান! সাই, কি হয়েছে ভাই? এই সাইবান, কি সমস্যা? সামিয়া, শারিকা, মিশির সকলে একত্রে জমায়েত হলো, অথচ কেউই কোনো কুল কিনারা করতে পারল না। কারো দিকে চোখ তুলে অব্দি তাকাচ্ছে না সাইবান। আহমদই শুধু শান্তভাবে সোফায় বসে হট্টগোল দেখে যাচ্ছেন। এমন সময় বাইরে গাড়ি থামল। সর্বপ্রথম ঊর্ধ্বশ্বাসে ছুটে ভেতরে ঢুকলো নীরব আর আফনান, এরপর ইরাম, কুলিয়ে যান। তাদের পিছু পিছু অনুরাগ। সবাইকে দেখেই ছুটে গেলেন সামিয়া। এই, কি হয়েছে? আমার ছেলেটা এমন পাগলামি কেন করছে? নেই। কেউ প্রতিক্রিয়া করার আগেই সাইবানের উন্মাদ কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল বাড়ির দেয়ালে দেয়ালে। মেঝেতে বসে থর থর করে কাঁদছে সে। অবিশ্বাস মাখা জলজলে চোখে এসে মুখ তুলে তাকালো সামিয়ার দিকে। অদ্ভুত গলায় বলল, আমার জন্মের দিনের কোনো ছবি নেই। সামিয়া বরফ খণ্ডে পরিণত হলেন। ছেলের দিকে বিস্ফারিত নয়নে চেয়ে রইলেন। সাইবান অতি ধীরে উঠে দাঁড়ালো। অ্যালবামগুলো তার কোল থেকে মেঝেতে পড়ে গড়াগড়ি খেল, অথচ সে পরোয়াই করল না। নিষ্পলক দেখল মাকে। ব্রো, তুমি না ছবি তুলতে অনেক পছন্দ করো? সিসকে নিয়ে প্রেগন্যান্সির সময় ছবি আছে, ওর জন্মের পর পর হাসপাতালের বেডে দেওয়ার ছবি আছে। ড্যাড নিজের হাতে তুলেছেন সব। আমারগুলো নেই কেন ব্রো? ক্যামেরা নষ্ট হয়ে গিয়েছিল নিশ্চয়ই।
কিংবা সেকেন্ড চাইল্ড বলে কম আদরের ছিলেন? না হয় অন্য কোনো অ্যালবামে রেখেছ যেটা আমি দেখিনি? সামিয়া দৃশ্যমানভাবে কেঁপে উঠলেন। তার চেহারার সমস্ত রং হারালো। কাঁপা কাঁপা হাত তুলল সাইবান। একটা আহম্মকের মতো প্রশ্ন করি, জানি মিথ্যে, তবু উত্তর দেবে? এক লহমা বিরতি দিয়ে পুনরায় সাইবান ইরামকে দেখিয়ে কম্পিত গলায় অবোধ শিশুর মতো শুধালো, উনি কি তোমার মেয়ে? তাহলে আমি কে ব্রো? শুনছিলেন উপন্যাস আমার আলাদিন। কেমন লাগলো আজকের এপিসোড? একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। উপন্যাসটির পরবর্তী পর্বগুলি শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সারাস হুইসপার। ধন্যবাদ সকলকে।